জোসেফ স্টিগলিস আরেকজন নোবেল লরিয়েট। তার আগে একটু বলে রাখি, পল ক্রুগম্যান তার আরেকটা কমেন্টে বলেছেন যে উনি আসলে পিকেটির প্রতি প্রচন্ড হিংসা বোধ করেন। পিকেটির যে কাজের নেচার, উনি প্রচন্ড আকারে প্রফেশনাল এনভি, কথাটা উনি উল্লেখ করেছেন এভাবে। জোসেফ স্টিগলিস উনি বলছেন যে ইনিকোয়ালিটি নিয়ে আলোচনা একটা স্ট্রং অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্রথম দিয়েছেন পিকেটি। আগে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক ছিল না, কারণ আমরা দেখছি যে মার্কস যখন কথা বলতেন উনি কিন্তু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলতেন। ইনি প্রথম এটাকে কি করে আসলে অ্যানালাইসিস করতে হবে, কারণ ইনি প্রথম ডেটা কালেক্ট করে রিসার্চ বেসড বইটা লিখেছেন। সো ইনার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক এনার জন্য সামনে নিয়ে সেটা সহজ ছিল। আর এর পরবর্তীতে মিলানোভিচের কথাটা বলছি এই কারণে যে ইনি আসলে ওয়ার্ল্ড ব্যাংকের লিড ইকোনমিস্ট এবং উনিও ইনইকুয়ালিটি নিয়ে খুব ভালো একজন প্রবক্তা। উনি বলছেন যে পিকেটি ইজ দ্য মার্কস অফ আওয়ার টাইম, কিন্তু আমি এই জায়গাটা একটু ভিন্নমত পোষণ করবো পরে। একইভাবে টাইম ম্যাগাজিন বলছে উনি হচ্ছে 2014 সালে বইটা পাবলিশ হওয়ার পর, ইনফ্যাক্ট বইটা পাবলিশ হয়েছে 2013 সালে, 2014 সালে এটা ইংলিশ ভার্সন হয় এবং ইংলিশ ভার্সন হওয়ার পরেই বইটা আসলে জনপ্রিয় হয়। যখন ফ্রেঞ্চে প্রথম পাবলিশ হয় 2013 সালে, তখন বইটা কোনো জনপ্রিয়তা পায়নি ওখানে। সো ইনারা বলছেন যে ওনাকে মার্কস 2 বলে তারা অভিহিত করতে চেষ্টা করছেন। আচ্ছা, এবার আমরা দেখি কিছু 2014 সালের কিছু নিউজ পেপার। থমাস পিকেটিকে বলা হচ্ছে দি বার্থ অফ এ রক স্টার ইকোনমিস্ট। থমাস পিকেটি দি উইকে, দি গার্জিয়ানে, দি টাইমসে, টুডে অনলাইনে সব জায়গায় তাকে বলা হচ্ছে রক স্টার ইকোনমিস্ট। কারণ উনি আসলে ইকোনমিক্সের মতো একটা মানে দুর্বোধ্য বিষয় অথবা বিরক্তকর বিষয়, এটাকে খুব মানুষের কাছে জনপ্রিয় আকারে তুলে ধরতে পেরেছিলেন। এবং এটা একটা নন ফিকশন বই, বাট এই বইটা হার্ভার্ড প্রেস থেকে 2 লক্ষ কপি বেশি বিক্রি হয় এক বছরে। এটা ছিল একটা রেকর্ড। এই জন্য সবাই তাকে তখন রকস্টার ইকোনমিস্ট বলতেন। কাজ করছে না। ইনি হচ্ছেন মিস্টার উলফ, উনি চিফ ইকোনমিক্স কমেন্টেটর ফাইন্যান্সিয়াল টাইমস। উনি বলেছিলেন, আমি এই ছবিটা এআই উনি বলছিলেন যে পিকেটি সুনামির কাছে ক্যাপিটালিস্ট সোসাইটি ভেসে যাবে। মানে উনি প্রথম যখন বইটা পড়েছেন ওনার এই ফিল্ডটাই এসেছে আর কি। এবং উনি বলছেন যে কেন আসলে পিকেটি এত গুরুত্বপূর্ণ, কারণ তার যে এম্পিরিক্যাল এভিডেন্স এবং যে স্কেল নিয়ে কাজ করছেন উনি, যত পুরনো ডেটা নিয়ে কাজ করছেন উনি, এই স্কেলে কখনো ইনইকুয়ালিটি কখনো কাজ হয়নি। হিস্টোরিক্যাল ডেপথ, ওনার আর্গুমেন্ট ডেভেলপমেন্টের যে ক্যাপাসিটি, ওনার ইকোনমিক ডিসকোর্সকে শিফট করে ফেলার যে ক্যাপাসিটি, এবং বিশেষ করে ওয়াটারিং ডাউন অফ মার্কসিজমকে মূলধারা থেকে বা অসমতা নিয়ে আলোচনার মূলধারা থেকে সরিয়ে দেওয়ার ওনার যে ক্ষমতা বা উনি প্রদর্শন করেছেন, এই কারণে উনি বলছেন যে পিকেটি আসলে সুনামির মতো এসেছে আমাদের কাছে। এটা হচ্ছে 13-14 সাল বইটা পাবলিশ হওয়ার পর মানুষের এই বই সম্পর্কে কি কি বক্তব্য সেটা আমি বলে দিচ্ছি। এর কিন্তু বিপক্ষ কথা আছে, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, আমরা যদি পিকেটি শর্ট বায়োগ্রাফি দেখি, কারণ একজন ইকোনমিস্ট আসলে ওনার সম্পর্কে শর্ট বায়োগ্রাফিটা আমি কেন আপনাদেরকে শো করছি, উনি মূলত হেটেরোডক্স ঘরানার ইকোনমিস্ট, অর্থোডক্স না, মানে উনি মূল ঘরানার থেকে একটু বাহিরে। সেই জন্য আমি এই ওনার বায়োগ্রাফিটা বলতে চাচ্ছি। দেখেন, উনি জন্মগ্রহণ করেছিলেন প্যারিসে এবং ওনার প্যারেন্টস ছিলেন যেটাকে বলা হয় ট্রটস্কির একজন অনুসারী। আপনারা জানবেন হয়তো বা যারা রুশ বিপ্লবের সময়ের কিছু ইতিহাস পড়েছেন কখনো, যে আমাদের ট্রটস্কি এবং তখন স্টালিন, এই দুজন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এবং দুজন সোশ্যালিজম এবং কমিউনিজম বা এই দুটোকে দুইভাবে এস্টাবলিশ করতে চেয়েছেন। স্টালিনের এটা ছিল যে উনি আসলে রাশিয়াকেই মূলত ক্যাপিটাল এই কমিউনিজমের একমাত্র স্থান বানাতে চেয়েছেন। উনি চেয়েছেন একটা দেশকে আমি আগে করি, তারপরে আমি করবো। ট্রটস্কির কথাটা একটু ডিফারেন্ট ছিল, উনি বলছিলেন না, আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড রেভলিউশন করতে চাই। তো এই কথাটা আমরা একেবারে স্লাইডের শেষে, আলোচনার শেষে গিয়ে একটু দেখবো যে এই যে ওনার বাবা মার যে অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, এটা আসলে ওনাকে কি প্রভাবিত করেছিল কি করেনি সেটা আমরা দেখবো। তো উনি লেখাপড়া করেছেন, প্রথমে এমএসসি করেছেন ম্যাথমেটিক্সে, উনি বিএসসি কোথায় করেছেন এটা তথ্যটা কোথাও পাইনি, চেষ্টা করেছি বুঝতে। উনি মাস্টার্স করেছেন হচ্ছে ম্যাথমেটিক্সে, পরবর্তীতে পিএইচডি করেন ইকোনমিক্সে এবং পিএইচডি করেন হচ্ছে
এই স্কুলগুলো সম্পর্কেও আমি কিছু তথ্য দেখলাম যে এটা হচ্ছে প্যারিসের একেবারে এলিট শ্রেণীর পাবলিক ইউনিভার্সিটি, যেখানটায় আসলে রিসার্চার অথবা পলিটিশিয়ান মানে যারা আসলে পলিসি মেক করবে তাদের তৈরি করা হয় এখানে। সো এখানে সহজে চান্স পাওয়া যায় না, এবং উনি খুবই মেরিটোরিয়াস ছিলেন দেখি সম্ভব ছিল ওনার চান্স পাওয়া এখানটায়। পরবর্তীতে উনি MIT-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করেন, 95 সাল পর্যন্ত কাজ করেন।